তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। বলো তো এই ছবিতে কত সংখ্যা লেখা আছে? এই ছবিতে একটা নাম্বার লেখা আছে, নাম্বারটা কত বলো তো ভাইয়া? দেখো তো নাম্বারটা কত। মানে বুঝছো আমি তোমাদের কি করতেছি? এই যে লাল সবুজ বর্ণাঢ্যতা আছে, এটা টেস্ট করার জন্য একটা পরীক্ষা আছে, নাম হচ্ছে ইশিহারা পরীক্ষা। আমি তোমাদের সেই ইশিহারা পরীক্ষাটা করতেছি, ইশিহারা পরীক্ষা। তো বলো তো ভাইয়া কত লেখা আছে, নাম্বারটা দেখে বলো। আচ্ছা, আমি জানি তোমরা হয়তো কিছু সংখ্যক স্টুডেন্ট নাম্বারটা দেখে ফেলছো। নাম্বারটা হচ্ছে 5, তাই না? তো যারা নাম্বারটা আইডেন্টিফাই করতে পারছো তাদেরকে কনগ্রাচুলেশন, তোমরা লাল সবুজ বর্ণান্ধ। যারা নাম্বারটা দেখতে পারছো তারাই লাল সবুজ বর্ণান্ধ, তোমরাই লাল সবুজ বর্ণান্ধ। কনগ্রাচুলেশন, আজকে তোমাদের একটা নতুন রোগ ডায়াগনোসিস হলো, তোমরা লাল সবুজ বর্ণান্ধ। আর যারা নাম্বারটা দেখতে পারো নাই তারা স্বাভাবিক, কারণ আমি নিজেও নাম্বারটা কত দেখতে পাচ্ছিলাম না। বাট যারা দেখে ফেলেছো তারা কিন্তু লাল সবুজ বর্ণান্ধ। তোমাদের এই সন্দেহ আরেকটু ক্লারিফাই করার জন্য আরেকটা পরীক্ষা নেই তোমাদের। দেখো তো আরেকটা নাম্বার দেয়া আছে স্ক্রিনে এখন। প্রথম নাম্বারটা যারা দেখতে পারছো তারা কিন্তু বর্ণান্ধ, 5 দেখতে পারছো যারা বর্ণান্ধ। জিনিসটাকে আরেকটু কনফার্ম করি, এই নাম্বারটাও দেখতে পাও কিনা বলো তো। আরেকটা নাম্বার আসছে, হ্যাঁ। তো যারা 5 নাম্বারটা দেখতে পারছিলা তারা কিন্তু এবার আর 12 নাম্বার দেখতে পাচ্ছ না। 12 লেখা আছে বাট দেখতে পাচ্ছ না। এই 12 যারা দেখতে পারতেছে তারা স্বাভাবিক। তাহলে দেখো দুইটা নাম্বার দেখাইছি, 5 যারা দেখতে পারছো তারা বর্ণান্ধ, আর যারা 12 দেখতে পারছো তারা স্বাভাবিক। আমি এমন ভাবে দুইটা সংখ্যাকে বানায় আনছি যে এটা দেখতে পারলে বর্ণান্ধ আর এটা দেখতে পারলে স্বাভাবিক। তো যারা ভাইয়া 5 নাম্বার দেখতে পাও নাই বাট 12 দেখতে পারছো তারা স্বাভাবিক, আর যারা 5 দেখতে পেরেছো কিন্তু 12 দেখতে পাও নাই তারা হচ্ছে বর্ণান্ধ। এটাকে বলা হয় ইশিহারা পরীক্ষা। এটার মাধ্যমে লাল সবুজ বর্ণান্ধতা নির্ণয় করা যায়। ঠিক আছে? তো বর্ণান্ধতা, লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, তিনটাই হচ্ছে এক্স লিঙ্কড ডিজিজ। অর্থাৎ এই রোগগুলো হওয়ার পিছনে সেক্স ক্রোমোজোম দায়ী, সেক্স ক্রোমোজোমের ভুল ত্রুটি থাকাটা দায়ী। তো আমরা এটা জেনেটিক্স সম্পর্কে জানি, আমি জেনেটিক্স নিয়ে আর পেঁচাল পারবো না। জাস্ট লাল সবুজ বর্ণান্ধতার জেনেটিক নন জেনেটিক যে পড়ালেখাগুলো আছে ওগুলাই দেখবো। তোমাদেরকে আমি গত ক্লাসে দেখাইছি যে বাবা মা লাল সবুজ বর্ণান্ধ হলে বাচ্চার লাল সবুজ বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতগুলি কিভাবে বের করে আমি তোমাদের শিখিয়েছি না? শিখাইছি। তো এখানে ওই একই সিস্টেমটা হবে যে পুরুষরা 2 রকম হতে পারে, আইদার তারা বর্ণান্ধ অথবা বাহক, আর মহিলারা 3 রকম হতে পারে। সরি, পুরুষরা 2 রকম হতে পারে, বর্ণান্ধ অথবা স্বাভাবিক, আর মহিলা 3 রকম হতে পারে, স্বাভাবিক, বাহক, বর্ণান্ধ। তো বর্ণান্ধটা তেমন বড় কোনো রোগ না, এই রোগ অনেকে ধরতেও পারে না। যেমন হচ্ছে তোমরা অনেকেই বর্ণান্ধ হয়তো ছিলা ক্লাসের মধ্যে, আজকে ধরতে পারলা, বাট এতদিন তুমি জানতাই না তুমি বর্ণান্ধ, তোমার কিন্তু কোনো সমস্যা হয় নাই। বাট বিভিন্ন জায়গায় বর্ণান্ধতা দেখে, বর্ণান্ধতার 5টা লেভেল আছে আর কি। তো আর্মিতে রিক্রুটমেন্টের সবাই দেখে বর্ণান্ধতা খুব বেশি পরিমাণে থাকলে নেয় না। মেডিকেলে ভর্তি হওয়ার সময় চেক করে দেখে, বেশি বর্ণান্ধতা থাকলে নাও নিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বর্ণান্ধতা। তেমন মেজর কোনো প্রবলেম না, দেখতে সমস্যা হয়। অনেক ফিল্টার গ্লাস এখন পাওয়া যায়, চোখে পড়লে বর্ণান্ধতাটা এফেক্ট পড়ে না। মানে ওদের হয় কি ভাইয়া, লাল আর সবুজ কালারটা হালকা দেখে আর কি। আমরা যেমন লালকে ব্রাইট রেড দেখতেছি, গ্রিনকে ঠিক মতো দেখতেছি, ওরা লালটাকে অনেকটা ব্রাউনের মতো দেখে, ব্রাউন কালার। গ্রিনটাকে অনেকটা অ্যাশ কালারের মতো দেখে, অর্থাৎ এই দুইটা কালারকে আলাদা করতে পারে না, অনেক হালকা দেখে কালার দুইটাকে। এটাই হচ্ছে ভাই বর্ণান্ধতা। বর্ণান্ধতার পরে আসছে হিমোফিলিয়া। এটা কিন্তু একটা কঠিন রোগ। তো হিমোফিলিয়ার পিছনে আমরা জানি আমাদের শরীরে আল্লাহ একটা সুন্দর সিস্টেম দিয়েছেন, যদি কোনো রক্তনালী কেটে যায় সেটা অটোমেটিক সেখানে রক্ত জমাট বাঁধতে শুরু করে। তো এই রক্ত জমাট বাঁধার পিছনে আছে কিছু হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর, আমরা জানি আমাদের শরীরে 13টি ক্লটিং ফ্যাক্টর থাকে। এর মধ্যে ক্লটিং ফ্যাক্টরের অভাবে কি হয় ভাইয়া বলতো? হিমোফিলিয়া হয়। তো হিমোফিলিয়া অনেক রকমেরই আছে, আমাদের বই 2 রকমের কথা বলেছে। একটা হচ্ছে হিমোফিলিয়া টাইপ এ। হিমোফিলিয়া টাইপ এ হয়
8 নম্বর ফ্যাক্টরের অভাবে। আরেকটা আছে হিমোফিলিয়া টাইপ বি, এটা হয় 9 নম্বর ফ্যাক্টরের অভাবে। এছাড়াও আরেকটা হিমোফিলিয়া সি এর নাম মাঝে মধ্যে শোনা যায়, এটা হয় 11 নম্বর ফ্যাক্টরের অভাবে। বুঝতে পারছো? তাহলে মানুষের যে 13টা ক্লটিং ফ্যাক্টর থাকে এর মধ্যে একটা বা একাধিক যদি অনুপস্থিত থাকে তাহলেই হবে হচ্ছে হিমোফিলিয়া। ফ্যাক্টর 8 এর অভাবে হবে এ, ফ্যাক্টর 9 এর অভাবে হিমোফিলিয়া বি, ফ্যাক্টর 11 এর অভাবে হিমোফিলিয়া সি। ওকে, এবং হিমোফিলিয়া হলে কি হয় ভাইয়া, রক্ত পড়া শুরু হলে সেই রক্ত পড়াটা বন্ধ হয় না। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ব্রিটিশ রাজ পরিবারে থেকে রাশিয়ার রাজ পরিবারে এই রোগটা ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, এবং হিমোফিলিয়াতে তোমাদের বই আরেকটু আলোচনা আছে, গল্পের মতো একটু পড়বা। হিমোফিলিয়া বাংলাদেশে বেশিরভাগই ডায়াগনোসিস হয় খতনা করতে গিয়ে, যে বাচ্চাদের দেখা যায় হাজং বা এই জাতীয় বিভিন্ন নাপিত এদের দ্বারা খতনা করাতে যায়। খতনা করাতে গিয়ে যে রক্ত পড়াটা শুরু হয় ওটা আর বন্ধ হতে চায় না, পরে ডাক্তারের কাছে আসলে দেখা যায় তার হিমোফিলিয়া হয়েছে। আমি একবার নাইট ডিউটিতে ছিলাম, ওই যে 2022 সালের বিশ্বকাপের খেলা চলতেছিল তখন, সেমিফাইনাল বা সামথিং, খেলা দেখতেছি, হঠাৎ করে একটা রোগী আসছে নারায়ণগঞ্জ থেকে। এই কেস, একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, 3-4 বছর বয়স হবে, বাচ্চার শরীর পুরো ফ্যাকাশে হয়ে গেছে। এই হাজং দিয়ে বোধহয় খতনা করাতে শুরু করছিল, বাচ্চার যে রক্ত পড়া শুরু হয়েছে আর বন্ধ হইতেছে না। কারণ হচ্ছে বাচ্চার হিমোফিলিয়া আছে, রক্ত জানতোই না, এবার না জানতে পারলো, রক্ত পড়া যখন শুরু হলো, রক্ত পড়তেইছে, তখন তাড়াতাড়ি ওর ফ্যাক্টর এসে নামে একটা পরীক্ষা আছে, ওটা করে কোন ফ্যাক্টরের অভাব আছে, মানে চিকিৎসা শুরু করে দেওয়া হলো আর কি। আচ্ছা, এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় অস্থিসন্ধি, যে গিটগুলা আছে, গিটগুলাতে রক্তপাত ঘটে এবং এটাকে হিমাথ্রোসিস বলা হয়। হিমাথ্রোসিস বই লেখা আছে, হিমাথ্রোসিস। হিম মানে হচ্ছে রক্ত, আর থ্রোসিস মানে হচ্ছে জয়েন্ট, জয়েন্টের মধ্যে রক্ত জমে থাকে, রক্ত পড়ে, হ্যাঁ, হিমাথ্রোসিস হয়। এছাড়াও দেহের ভিতরে মূত্রনালী, পরিপাক নালী, দাঁত, নাসিকা গহ্বর, নাক দিয়ে রক্ত পড়ে, দাঁত দিয়ে রক্ত পড়ে, হ্যাঁ, প্রচুর রক্তপাত হতে পারে। এই হচ্ছে ভাইয়া তোমার হিমোফিলিয়া, রক্তপাত হয় আর কি ফ্যাক্টরের অভাবে, তোমরা এটা বুঝতেই পারো। এখন আসতেছে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, এইটা তোমাদের একটু মেকানিজমটা বুঝতে হবে। আমাদের বইয়ে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফির কথা বলা আছে, তো একটু জেনেটিক্সের কথা বলছে, যে দেখো এটা কোন লোকাসে অবস্থিত। এই ডুশেনি মাসকুলার হওয়ার জন্য যে জিনটা আছে সেই জিনটা এক্স ক্রোমোজোমের P21 এই লোকাসে অবস্থিত জিন। এই লোকাসের জিনের কারণে তোমার ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি হয়। এক্স ক্রোমোজোম যে আছে, তোমার জন্য PQ, দুটা বাহু থাকে ক্রোমোজোমে, পি বাহুর 21 নম্বর পয়েন্টে যে জিনটা আছে XP21, মনে রাখবা কিন্তু, এই জিনের জন্য ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি হয়। মেকানিজমটা আসো আমরা একটু দেখি, বইয়ে মেকানিজমটা অত বিস্তারিত বলে নাই। মেকানিজমটা কি দেখো ভাইয়া, আমাদের শরীরে প্রায় 700টার মতো মাসেল আছে, এই মনে করো আমাদের শরীরের মাসেল, ঠিক আছে, এই হচ্ছে মাসেল, হ্যাঁ। এখন এই যে মাসেল গুলো আছে, এই মাসেল একটা গেট থাকে, অনেক গেট থাকে, তার মধ্যে একটা গেট আছে এরকম গেট, দরজা কিন্তু ভাই এগুলো, এই গেটের নাম হচ্ছে ডিস্ট্রফিন। এখান থেকে কিন্তু নামটা আসছে, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। এখানে একটা গেট আছে, গেটের নাম ভাইয়া ডিস্ট্রফিন। এখন ডিস্ট্রফিন গেটটার কাজ কি, আমাদের যে ভাইয়া রক্ত আছে, রক্তের মধ্যে একটা আয়ন ঘুরে বেড়ায়, নাম হচ্ছে ক্যালসিয়াম আয়ন। রক্তের মধ্যে যে আয়ন ঘুরে বেড়ায় নাম কি ভাইয়া, ক্যালসিয়াম আয়ন। এই যে ক্যালসিয়াম আয়নটা আছে, এর স্বভাব হচ্ছে এই সব সময় চাই কোষের ভিতর ঢুকে পড়তে, যখনই কোনো কোষ পায় সেই কোষের ভিতর সে ঢুকে পড়ে, ঘুরে বেড়ায় তো রক্তের মধ্যে, কিন্তু ওর একটা টেন্ডেন্সি হচ্ছে কোষের ভিতর ঢুকে পড়া। তো আমাদের শরীরে যতগুলো কোষ আছে, নিউরন আছে, হেপাটোসাইট আছে, নেফ্রনের কোষ আছে, মাসেলের কোষ আছে, অনেক কোষ কিন্তু আছে, এর মধ্যে একটা কোষে ক্যালসিয়াম প্রবেশ করাটা ভালো, সেটা হচ্ছে আমাদের হাড্ডির কোষগুলো, বা হাড্ডির কোষও না, মানে হাড্ডির মধ্যে যদি ক্যালসিয়াম প্রবেশ করে সেটা আমাদের জন্য ভালো, কারণ হাড্ডির মধ্যে ক্যালসিয়াম প্রবেশ করলে হাড্ডিটা অনেক শক্ত হয়, এবং আমাদের দেহের ভার ধারণ করতে, দেহের চলনের জন্য হাড্ডি শক্ত হওয়া অপরিহার্য। এই জন্য ক্যালসিয়াম গুলা যে রক্ত থেকে হাড্ডির মধ্যে যায় এটা আমাদের জন্য ভালো। কিন্তু ক্যালসিয়ামের কিন্তু স্বভাব খারাপ, ক্যালসিয়াম সবগুলা কোষের ভিতর ঢুকে পড়তে চায়, ক্যালসিয়াম তোমার নিউরনের ভিতর ঢুকতে চায়, ক্যালসিয়াম তোমার মাসেলের ভিতর ঢুকতে চায়, সব কোষের মধ্যে ক্যালসিয়াম ঢুকে পড়তে চায়। তো ভাই দেখো, ক্যালসিয়াম যদি তোমার রক্ত থেকে বেশি করে
তোমার কোষের ভিতর ঢুকে পড়তো, মাসেলের ভিতর ঢুকে পড়তো, তাহলে কি হতো? ক্যালসিয়াম যদি তোমার মাসেলের ভিতর ঢুকে পড়ে তাহলে মাসেল শক্ত হয়ে যাবে। মাংস কি হয়ে যাবে ভাইয়া বলতো? মাংস শক্ত হয়ে যাবে। কিন্তু এটা কি আমরা করতে দিব? এটা আমরা করতে দিব না, কারণ মাসেল যদি বেশি শক্ত হয়ে যায় তখন আমি এরকম নড়াচড়া করতে পারবো না, ড্যান্স করতে পারবো না। বুঝো নাই? মাসেলকে বেশি শক্ত হতে দেওয়া যাবে না। সেই জন্য মাসেলের প্রবেশ পথে একটা দারোয়ান বসে থাকে, একটা গার্ড বসে থাকে। হ্যাঁ, দারোয়ান লিখে দেই, দারোয়ান। মাসেলে যাতে ক্যালসিয়াম বেশি ঢুকতে না পারে তাই মাসেলের প্রবেশ পথে একটা দারোয়ান বসে আছে। দারোয়ানের নাম হচ্ছে ডিস্ট্রফিন। তুমি আমি আমরা যারা আছি আমাদের সবার পেশির মধ্যে ডিস্ট্রফিন দারোয়ানটা খুব অ্যাক্টিভ, প্রহরীর মতো, অতন্দ্র প্রহরীর মতো বসে থাকে সে, এবং সে ক্যালসিয়ামকে বেশি মাসেলের ভিতর প্রবেশ করতে দেয় না। তাই মাসেলটা চাইলেও বেশি শক্ত হয়ে যেতে পারে না, মাসেলের মতোই থাকে। কিন্তু যেই বাচ্চাটার দুর্ভাগ্যজনকভাবে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি হয়েছে বা ডুশেন মাসকুলার ডিস্ট্রফি হয়েছে, তার কি হবে? তার এই ডিস্ট্রফিনটা নষ্ট হয়ে যাবে। ডিস্ট্রফিন নষ্ট হয়ে যায়। লুসিনি মাসকুলার ডিস্ট্রফিতে কি হয়? ডিস্ট্রফিনটা নষ্ট হয়ে যায়। এখন ডিস্ট্রফিন নষ্ট হলে ভাই কি হবে? দারোয়ান ঠিক মতো কাজ করতেছে না, তাই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তোমার মাসেলের ভিতর ঢুকে পড়বে। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তোমার মাসেলের ভিতর ঢুকে পড়বে। তোমার মাসেলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ঢুকে পড়বে। তাহলে দেখো, যদি ডিস্ট্রফিন প্রোটিনটা নষ্ট হয়ে যায় তাহলে প্রচুর ক্যালসিয়াম প্রবেশ করে। প্রচুর ক্যালসিয়াম মাংসে প্রবেশ করে, এবং প্রচুর ক্যালসিয়াম মাংসে প্রবেশ করলে মাংসটা শক্ত হয়ে যায়। সিকোয়েন্সটা নিচ থেকে লেখা হয়ে গেছে, বুঝতেছো কি না ভাইয়া? যে মাসেলে ঢোকার যে রাস্তা আছে সেই রাস্তা একটা দারোয়ান থাকে। সেই দারোয়ানের নাম কি ভাইয়া? দারোয়ানের নাম হচ্ছে ডিস্ট্রফিন। দারোয়ানের নাম কি? ডিস্ট্রফিন। এখন যদি ডিস্ট্রফিনটা নষ্ট হয়ে যায়, ডিস্ট্রফিন নষ্ট হয়ে গেলে প্রচুর ক্যালসিয়াম মাংসে ঢুকে পড়ে, এবং মাংসে যখন প্রচুর ক্যালসিয়াম ঢুকে পড়ে মাংসটা অনেক শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে তুমি আর মাসেল ঠিক মতো নাড়াচাড়া করতে পারো না। বুঝছো কিনা ভাই জিনিসটা? বুঝতে পারছো? এটাকে বলা হয় ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি বা ডিএমডি। এটাকেই বলা হয় ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি বা ডিএমডি। ক্লিয়ার কি ভাই সবাই জিনিসটা? যে মাসেলে প্রবেশ পথে একটা দারোয়ান আছে, ডিস্ট্রফিন দারোয়ান, সে যখন নষ্ট হয়ে যাবে প্রচুর ক্যালসিয়াম মাংসে প্রবেশ করবে এবং মাংস শক্ত হয়ে যাবে। এখন মাংস শক্ত হয়ে গেলে সমস্যা কি? মাংস যে শক্ত হবে এটা শুরু হয় নিচের দিক থেকে। প্রথমে আমাদের পায়ের পাতায় যে মাসেলগুলো আছে সেগুলো শক্ত হয়ে যাবে, তারপর আমাদের পায়ের মাসেল শক্ত হয়ে যাবে, তারপর আমাদের কি বলে উরু বা থাইয়ের মাসেল শক্ত হয়ে যাবে, তারপর আমাদের কোমরের মাসেল শক্ত হয়ে যাবে, তারপর আমাদের যে এখানে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম, ইন্টারকোস্টাল পেশি আছে, এগুলোও শক্ত হয়ে যাবে। তো দেখো ভাই, যখন একটা বাচ্চা ছোটবেলা জন্ম নিছে, সুন্দর মতো চলাফেরা করতে পারতেছে, কিন্তু তার ভিতরে ভিতরে যদি ডুশেন মাসকুলার ডিস্ট্রফি থাকে, এবং বেশিরভাগ সময় এটা ছেলে বাচ্চাদেরই হয়, কি হবে? তার পায়ের পাতার মাসেলগুলো শক্ত হয়ে গেছে। তখন এই বাচ্চা উঠে দাঁড়াতে পারে কিন্তু আর হাঁটতে পারে না, হাঁটতে গেলে পড়ে যায়। পায়ের পাতা তো কাজ করতেছে না, শক্ত হয়ে আছে মাসেল, হাঁটতে পারে না। ভালো কথা কিভাবে, চিন্তার ব্যাপার। তো হাঁটতে পারে না, কয়েক বছর পর বা কয়েক মাস পর দেখা যাবে বাচ্চাটা আর উঠে দাঁড়াতেও পারতেছে না। এতদিন দাঁড়াতে পারতো, এখন আর উঠেও দাঁড়াতে পারে না, কারণ পায়ের মাসেল, হাঁটুর মাসেল নষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আগে তো দাঁড়াইতে পারতো বাট হাঁটতে পারতো না, এখন আর দাঁড়াইতেই পারে না, বসে থাকে সব সময়। এভাবে থাকতে থাকতে একটা সময় তার কোমরের মাসেল গুলাও নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কোমরের মাসেল যখন শক্ত হয়ে যাবে তখন এই বাচ্চাটা আর বসতেও পারে না, শুয়ে থাকে সারাদিন। তাই দেখো, একটা সময় বাচ্চাটা হাঁটতে পারতো, প্রথমে সে হাঁটা ভুলে গেল, হাঁটার ক্ষমতা হারিয়ে ফেললো, তারপর সে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেললো, এখন সে বসার ক্ষমতা হারিয়ে ফেলছে। এরপর শুরু হবে মেইন সমস্যা। যখনই তার ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল শক্ত হয়ে যাবে, তখন আমরা জানি যে ডায়াফ্রাম সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের শ্বাসকার্য চালায়, ইন্টারকোস্টাল মাসেলও সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের শ্বাসকার্য চালায়। যখন তার ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল শক্ত হয়ে যাবে তখন তার শ্বাস প্রশ্বাসেও সমস্যা শুরু হবে।
এতদিন তো শুধু নড়াচড়া করতে প্রবলেম ফেস করতো বাচ্চাটা, এখন সেই বাচ্চাটা আর শ্বাসই নিতে পারতেছে না, শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। এবং এই অবস্থায় বাচ্চাটা দেখা যাবে 25 বছর বয়সের মধ্যে আসলে মারা যায়। যার শ্বাস প্রশ্বাসের মাসেলই কাজ করে না, সে তো বাঁচবে কিভাবে? অক্সিজেন ছাড়া তো আর বাঁচা সম্ভব না। এইভাবে বাচ্চাটা একসময় মারা যাবে 25-30 বছরের মধ্যেই। এই হচ্ছে ভাই একটা নির্মম রোগ, ডুশেন মাসকুলার ডিস্ট্রফি। ঠিক আছে, এই রোগগুলার কিন্তু ভাইয়া কোনো প্রতিকার নাই। আমরা কি প্রতিকার বুঝি কিনা আমি তোমাদের বারবার বলি, দুইটা শব্দ আছে, একটা হচ্ছে কিউর। কিউর, কিউর মানে হচ্ছে প্রতিকার, আর একটা শব্দ হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসা। চিকিৎসা কিন্তু ভাইয়া সব রোগেরই আছে, কিন্তু প্রতিকার, কিউর হয়ে আসা সব রোগের নাই। যেমন দেখো, যদি কারো কোভিড হয়, কোভিড পজিটিভ, আমি কোভিড পজিটিভ লোককে কোভিড নেগেটিভ বানায় ফেলতে পারবো, মানে আমি তাকে কিউর করে ফেলছি বা প্রতিকার করে ফেলছি রোগটা। কিন্তু একটা লোক যদি এইচআইভি নিয়ে আসে, এইচআইভি পজিটিভ, আমি তাকে কিছুতেই এইচআইভি নেগেটিভ বানাতে পারবো না। তার মানে এইচআইভির কোনো প্রতিকার নাই, বাট চিকিৎসা কিন্তু আছে। একটা লোকের এইচআইভি পজিটিভ হয়েছে, তার হয়তো 5 বছরের মধ্যেই মারা যাওয়ার কথা, আমি তাকে চিকিৎসা করে 15 বছর বাঁচায় রাখতে পারবো। চিকিৎসা ভাইয়া সব রোগেরই আছে, কিন্তু কিউর কিন্তু সব রোগের নাই। এই যে রোগগুলা দেখতে পাচ্ছ, যদি একটা মানুষের হিমোফিলিয়া নিয়ে জন্ম হয়, সে হিমোফিলিয়া নিয়েই মারা যাবে, আমি ভালো করতে পারবো না। যদি কারো ডুশেন মাসকুলার ডিস্ট্রফি নিয়ে জন্ম হয়, সে ডুশেন মাসকুলার ডিস্ট্রফিতেই মারা যাবে, আমি তাকে ভালো করতে পারবো না, প্রতিকার করতে পারবো না। যদি কারো লাল সবুজ বর্ণান্ধতা থাকে, আজীবন লাল সবুজ বর্ণান্ধতা নিয়েই বয়ে বেড়াতে হবে, অর্থাৎ আমি তাকে কখনোই লাল সবুজ বর্ণান্ধতা থেকে বের করে আনতে পারবো না, স্বাভাবিক করতে পারবো না, কিউর করতে পারবো না, বাট হ্যাঁ ট্রিটমেন্ট করতে পারবো। ট্রিটমেন্ট করতে পারবো, প্রবলেমগুলোকে একটু মিটিগেট করতে পারবো, কিন্তু আমি তাকে ভালো করে আনতে পারবো না। এই হচ্ছে ভাই জেনেটিক ডিজিজের ব্যাপার স্যাপার। তো এগুলো তো জেনেটিক ডিজিজ, পাশাপাশি এগুলো কিন্তু সেক্স লিঙ্ক ডিজিজও। তো আশা করি ভাই তোমরা সবাই বুঝতে পারছো, ছোট্ট একটা ক্লাস রোগগুলো নিয়ে আলোচনা করলাম।